আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি রুকন আহমেদ। এই ক্লাসে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের এটা হচ্ছে তোমার তৃতীয় ক্লাস। এর আগে দুইটা ক্লাসে আমরা বেসিক ক্লিয়ার করছি। এই ক্লাসটাতেও গতি অধ্যায়ের যে গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্র এই অংশটা নিয়ে একটু আলোচনা করব। এখানে তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকা খুবই জরুরি। হ্যাঁ, এখান থেকে সিকিউ এমসিকিউ আসতে পারে। দেখো আমি যদি অংশটা নিয়ে আলোচনা করি, গ্যালিলিও যে প্রথম সূত্র আছে কি বলার চেষ্টা করছে যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, দেখো ভূমি থেকে 5 কেজি বড়ের একটা বস্তু এবং 3 কেজি বড়ের একটা বস্তু কতটুকু উচ্চতায় আছে বলো? দুইটা বস্তুই কিন্তু 50 মিটার উচ্চতায় রাখা হয়েছে। যেহেতু ভূমি থেকে দুইটা বস্তুকে 50 মিটার উচ্চতায় রাখা হয়েছে, যদি দুইটা বস্তুকে একসাথে ছেড়ে দেওয়া হয় অবশ্যই দুইটা বস্তু স্থির। হ্যাঁ, অবশ্যই দুইটা বস্তু কি থাকবে? স্থির থাকবে। যেহেতু স্থির অবস্থায় আছে আদিবেগ শূন্য, দুইটা বস্তুকে 50 মিটার উচ্চতায় একই উচ্চতা থেকে যদি দুইটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় কোনটা আগে পড়বে, তোমরা স্বাভাবিকভাবে অ্যান্সার দিবা যে প্রথম বস্তুটা আগে পড়বে, কারণ প্রথম বস্তুটার ভর যেহেতু বেশি এটা আগে ভূমিতে চলে আসবে, এটা আগে পড়বে না, এটা পরে। কিন্তু গ্যালিলিও কি বলছে দেখো, যে স্থির অবস্থান, হ্যাঁ অবশ্যই দুইটা বস্তু স্থির, স্থির অবস্থান ও একই উচ্চতায়, হ্যাঁ দুইটা বস্তু ভূমি থেকে একই উচ্চতায় আছে। যদি স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, হ্যাঁ বিনা বাধা মানে কি, এখানে বাতাসের বাধা থাকতে পারবে না। যদি বাতাস থাকে, বাতাসে বাধা থাকে, হ্যাঁ তাহলে কোনটা আগে পড়বে? 5 কেজি বরের বস্তুটা আগে পড়বে, যেটা স্বাভাবিকভাবে ঘটে। হ্যাঁ, তুমি যদি দুইটা বস্তুকে একটা 5 কেজি একটা 3 কেজি বরের বস্তুকে একই উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে ছেড়ে দাও, তাহলে কি দেখবা? যে 5 কেজি বরের বস্তুটা আগে পড়ে গেছে। হ্যাঁ, 5 কেজি বরের বস্তুটা ভূমিতে আগে চলে আসছে। এর কারণ কি? কারণ এখানে বাতাসের বাধা আছে। কিন্তু যদি বিনা বাধায়, হ্যাঁ যদি কোনো বাতাসের বাধা না থাকতো, তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতো, অর্থাৎ দুইটা বস্তু একই সময় ভূমিতে ফিরে আসতো। যদি বাতাসের বাধা না থাকতো তাহলে দুইটা বস্তু একই সময় ভূমিতে ফিরে আসতো। এইটা হচ্ছে তোমার গ্যালিলিওর, হ্যাঁ পরন্ত বস্তুর প্রথম সূত্র। ঠিক আছে, দেখো এরপরে আমি যদি দ্বিতীয় সূত্রটা নিয়ে একটু কথা বলি, এটা আহ, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র থেকে এমসিকিউ আসে বেশি। তাহলে এখানে একটু বোঝার চেষ্টা করো, স্থির অবস্থান থেকে, হ্যাঁ আগের কথাগুলি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে কি বেগ? প্রাপ্ত বেগ। একটু বোঝার চেষ্টা করো কি বলার চেষ্টা, এখানে কি বলছে দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে কি বেগ? প্রাপ্ত বেগ। একটু বুঝো, প্রাপ্ত বেগ, বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করব? বেগকে প্রকাশ করব হচ্ছে বি। প্রাপ্ত বেগ ওই সময়ের কি হবে বলো? সমানুপাতিক। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করব? টি। তাহলে একটু বোঝার চেষ্টা করো যে একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ে, তাহলে ওই বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছি বলো? বি। প্রাপ্ত বেগ সময়ের, সময়ের কি হবে বলো? সমানুপাতিক। এইটা হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, যে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করতে পারি, যে এই অংশে আমরা যে কাজটা করতে পারবো, বিটি কি থাকবে? সমানুপাতিক চিহ্ন তুললে আমরা একটা কি দিতে পারবো? ধ্রুবক ইনটু কি? টি। সমানুপাতিক চিহ্ন তুললে কি দেওয়া লাগে? ধ্রুবক, আর সাথে কি আছে দেখো? টি। এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো, বি তো উপরেই থাকবে, ধ্রুবকের সাথে টি এর কি সম্পর্ক? গুণ। গুণ থাকলে ভাগ হবে। টি কোথায় আসবে বলো? নিচে। ইকুয়াল কি? ধ্রুবক। এইটা, এই সূত্রের ব্যাখ্যাটাকে এই পর্যন্ত আমি আনতে পারবো। আমি আমরা এই পর্যন্ত আনার পরে আরেকটু আমরা ব্যাখ্যা করব। তাহলে বি উপরে থাকবে, টিটা নিচে আসবে, বি বাই টি ইকুয়াল ধ্রুবক। আচ্ছা, এখন বুঝো এইখান থেকে আমরা একটা সূত্র নিয়ে আসতে পারবো। যদি এমন হয়, মনে করো এম বরের একটা বস্তু, মনে করো এইটা হচ্ছে একটা বস্তু, একটু বোঝার চেষ্টা করো, মনে করো এম বরের একটা বস্তু উপরতে পড়তেছে, হ্যাঁ অবশ্যই পরন্ত বস্তু, এম বরের একটা পরন্ত বস্তু যদি উপর থেকে এই দিকে আসে, হ্যাঁ মনে করো উপর থেকে ভূমি আসে, আসার সময় মনে করো, তোমরা জানো একটা বস্তু যখনই উপর থেকে পড়ে তার বেগ কিন্তু প্রতি সেকেন্ডে কত করে বাড়তে থাকে? 9.8। কিন্তু এখানে কিন্তু অবশ্যই কি বিনা বাধায়, বাতাসে বাধা থাকতে পারবে না। হ্যাঁ, তাহলে উপরের থেকে যদি বস্তুটা পড়ে, আহ এইভাবে যদি চিন্তা করি, উপর থেকে যদি বস্তুটা পড়ে,
তাহলে এইভাবে আমরা চিন্তা করতে পারি যে t1 সময় পরে তার বেগ যদি কি হয় v1, তাহলে t2 সময় পরে তার বেগ কি হবে v2, এবং t3 সময় পরে তার বেগটা কি হবে বলো v3। তাহলে একটা উপর থেকে একটা বস্তু পড়তেছে, t1 সময় পরে তার বেগ কি v1, t2 সময় পরে বেগ v2, t3 সময় পরে বেগ কি v3। এইটা যদি হয় তাহলে দেখো তো আমি এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি কিনা, যে এখানে আমরা কি লিখতে পারবো b1, হ্যাঁ b1, t1 সময়ের জন্য বেগ কি হবে b1, t1 এর জন্য b1, তাহলে একটু বুঝো t1 এর জন্য হবে b1, t2 এর জন্য হবে b2, এবং t3 এর জন্য হবে কি b3 ইকুয়াল কি সবগুলি মানে কি হবে বলো ধ্রুবক। দেখো আমরা কিন্তু এইটা থেকে এই অংশটা থেকে ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন বেগ যদি পাই তাহলে এটা আমরা লিখতে পারবো t1 এর জন্য b1, দেখো t1 এর জন্য b1, t2 এর জন্য b2, t3 এর জন্য b3 ইকুয়াল কি কনস্ট্যান্ট। এইটাও কিন্তু ধ্রুবক হবে, রাইট। এইটা হচ্ছে তোমার পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা আমি এই পর্যন্ত নিয়ে আসতে পারি। এই পর্যন্ত আনলে অনেক ক্ষেত্রে কি করতে পারবো, দেখো যদি এমন হয় যে বলে যে 5 সেকেন্ড পরে 5 সেকেন্ডে যদি একটা বস্তুর বেগ হ্যাঁ একটা পরন্ত বস্তু যদি 5 সেকেন্ড পরে তার বেগ যদি 7 ms ইনভার্স 1 হয়, তাহলে 7 সেকেন্ড পরে বেগটা কত হবে। এই ধরনের কোয়েশ্চেন যদি করে তাহলে 5 সেকেন্ডের জন্য 5 সেকেন্ড পরে বস্তুর বেগ কত 7, 7 সেকেন্ড পরে কত। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারবো একটু দেখো, এই যে সময়টা এই সময়টাকে আমরা কি ধরতে পারবো t1 সময় বেগ কি v1, এই সময়টাকে যদি আমরা t1 চিন্তা করি এই সময়ের বেগকে কি ধরবো v1, তারপরের যে সময়টা এই সময়টাকে যদি t2 ধরি এই সময়ের যে বেগটা v2। এই অংশ দিয়ে আমি অবশ্যই এটা এই পার্টটা দিয়ে আমি জাস্ট v2 বের করতে পারবো। কি বুঝতে পারছো যে t1 সময়ে তার বেগ কি v1, একটা পরন্ত বস্তুর যে সময় 5 সেকেন্ডে যদি বেগ হয় 7 ms ইনভার্সন, তাহলে t1 সময় বেগ হচ্ছে 7 ms ইনভার্সন, ঠিক আছে। তাহলে t1 সময়ে যে বেগটা এটা যদি v1 হয় তাহলে t2 সময়ে যে বেগ সেটা হচ্ছে v2, t2 সময়ে যে বেগ সেটা হচ্ছে v2। এই v2 এর মান আমি অবশ্যই এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে। যদি আমরা বের করি তাহলে কি থাকবে দেখো, এখানে আছে v1/t1 ইকুয়াল v2 বাই কি t2। তাহলে এইখানে আমরা কি লিখতে পারবো দেখো, এখানে আমাদের কার মান দরকার v2, তাহলে যেহেতু v2 এর মান দরকার তাহলে v2 কার সাথে গুণ হবে t1 ইনটু v2 ইকুয়াল v1 কার সাথে গুণ হবে বলো, v1 গুণ হবে t2 এর সাথে, ঠিক আছে। এখন একটা কাজ করো, এখানে যদি আমরা কি রেখে দিই b রাখি, v2 যেহেতু প্রয়োজন, তাহলে উপরে কি থাকবে v1 ইনটু t2 বাই কি বলো t1। b2 রেখে দিলে t1 টা নিচে যাবে, রাইট। যদি মান বসায় দাও তাহলে কি পাবে দেখো v1 কত ছিল 7, t2 কত ছিল t2 ছিল হচ্ছে 7, আর লাগবে হচ্ছে t1 যে সময়টা সেটা হচ্ছে কত 5। তাহলে উপরে হচ্ছে কত 7 7 49 আর নিচে হচ্ছে 5। এখানে কত আসবে দেখো 49 ভাগ হ্যাঁ 9.8, এইটা আসবে 9.8 ms ইনভার্স 1। দেখছো আমরা বের করতে পারছি 5 সেকেন্ড পরে যদি বেগ যদি 7 হয় তাহলে 7 সেকেন্ড পরে বেগটা কত হবে 9.8, ঠিক আছে 9.8 হবে। এইটাই হচ্ছে তোমার কার মান v2 এর মান। এইভাবে আমরা কিন্তু এমসিকিউ করতে পারবো। আমি একটু এই অংশটাকে একটু আলাদা করে দিতেছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়, ঠিক আছে। তাহলে আমাদেরকে এই পার্টটুকু যদি আসে পরন্ত বস্তুর গ্যালিলিওর পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করো তাহলে এই পর্যন্ত আসতে হবে, এই পর্যন্ত, ঠিক আছে। এবং এই পর্যন্ত লেখার পরে অবশ্যই লিখবা পরন্ত বস্তুর t1 t2 এবং t3 সময় যথাক্রমে b1 b2 b3 বেগ প্রাপ্ত হলে এত ইকুয়াল কি হবে, এত ইকুয়াল কনস্ট্যান্ট হবে, মানে ধ্রুবক হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো পরন্ত বস্তু গ্যালিলিওর পরন্ত বস্তুর যে তৃতীয় যে সূত্রটা আছে, এখানে কি বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে
যেই দূরত্ব অতিক্রম করে, আগের কথাগুলি সেম, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, হ্যাঁ বাতাসে বাধা থাকতে পারবে না, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব, হ্যাঁ অতিক্রান্ত, উপর থেকে বস্তু যেহেতু পূর্বে, অতিক্রান্ত দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, এইচ। যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক। সময়কে অবশ্যই আমরা কি দ্বারা প্রকাশ করবো, টি। এখানে বলার চেষ্টা করছে যে দূরত্বটা অতিক্রম করবে, এই দূরত্বটা হচ্ছে কি, এইচ। এই দূরত্বটা হবে ওই সময়ের বর্গের, সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করব, টি। সময়ের বর্গের মানে কি, স্কয়ার, সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এইটা হচ্ছে তোমার গ্যালিলিওর তৃতীয় সূত্র। এইখান থেকে আমি যদি একটু সামনের দিকে যাই, তাহলে এইচ টু টিকি থাকবে, এইচ টিকি থাকবে, সমানুপাতিক চিহ্ন তুললে আমরা কি দিব, ধ্রুবক, আর সাথে কি আছে দেখো, টি টু স্কয়ার। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করতে পারবো, এই অংশে এইচ থাকবে উপরে, আর টি, হ্যাঁ ধ্রুবকের সাথে টি স্কয়ারের কি সম্পর্ক, গুণ। গুণ থাকলে কি হয়, এইটুকু নিচে আসবে, অবশ্যই ভাগ হবে। তাহলে এইচ উপরে থাকলে টি, হ্যাঁ টি স্কয়ারটা কোথায় আসবে বলো, নিচে, ইকুয়াল কি, ধ্রুবক। এইটা হচ্ছে হ্যাঁ পরন্ত বস্তুর মানে গ্যালিলিওর তৃতীয় সূত্রের ব্যাখ্যাটা আমরা এই পর্যন্ত আসবো। তবে এই পর্যন্ত চূড়ান্ত ব্যাখ্যা না, আমরা এটাকে দেখো আবার কিভাবে চিন্তা করতে পারি আগের মতো, যে এইটা যদি হয় বস্তু, মনে করো এম্বরের একটা বস্তু, এম্বরের যে বস্তুটা, এই বস্তুটা যদি উপর থেকে পড়ে মুক্তভাবে, হ্যাঁ বাতাসের যদি কোনো বাধা না থাকে, উপর থেকে পড়ে মুক্তভাবে যদি পড়ে, ঠিক আছে। এখন আগেরটা ছিল বেগের সমান, সময়, প্রাপ্ত বেগ ছিল সময়ের সমানুপাতিক, আর এখন হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। দেখো এইখানে যদি আমি এইভাবে চিন্তা করি, আচ্ছা দেখো তাহলে টি ওয়ান এর ক্ষেত্রে যদি অতিক্রান্ত দূরত্ব এইচ ওয়ান হয়, এই যে টি যেহেতু টি স্কোয়ার, তাহলে এইভাবে আমরা চিন্তা করতে পারি, টি ওয়ান স্কোয়ার সময়ে যদি অতিক্রান্ত দূরত্ব যদি কি হয়, এইচ ওয়ান, তাহলে টি টু স্কোয়ার সময়ের অতিক্রান্ত দূরত্বকে ধরবা এইচ টু, এবং টি থ্রি স্কোয়ার সময়ের অতিক্রান্ত দূরত্ব হবে কি, এইচ থ্রি। বোঝার চেষ্টা করো, উপর থেকে একটা বস্তু পড়তেছে, আলাদা আলাদা সময় আলাদা 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 দূরত্ব অতিক্রম করছে, কি বুঝতে পারছো কিনা। তাহলে এটা বলতে পারবো যে টি ওয়ান স্কোয়ার সময়ের অতিক্রান্ত দূরত্ব কি, এইচ ওয়ান, টি টু স্কোয়ার সময়ের অতিক্রান্ত দূরত্ব এইচ টু, টি থ্রি স্কোয়ার সময়ের অতিক্রান্ত দূরত্ব কি, এইচ থ্রি যদি হয়, তাহলে এই সূত্রটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারবো যে টি ওয়ান স্কোয়ারের জন্য, টি ওয়ান স্কোয়ারের জন্য কি হবে, এইচ ওয়ান। তাহলে এইভাবে আমরা লিখতে পারবো যে টি ওয়ান স্কোয়ারের জন্য হচ্ছে এইচ ওয়ান, আবার টি টু স্কোয়ারের জন্য, হ্যাঁ টি ওয়ান নিচে থাকবে টাইম আর উপরে থাকবে উচ্চতা, টি টু স্কোয়ারের জন্য হবে এইচ টু, হ্যাঁ নিচে যেহেতু সময়, তাহলে টি টু স্কোয়ারের জন্য অতিক্রান্ত দূরত্ব হবে এইচ টু, আর টি থ্রি স্কোয়ারের জন্য অতিক্রান্ত দূরত্ব হবে এইচ থ্রি, ইকুয়াল কি বলো, ধ্রুবক, ইকুয়াল ধ্রুবক। এইটা হচ্ছে তোমার আহ পরন্ত বস্তু তৃতীয় সূত্রে যে ব্যাখ্যাটা আছে, আমরা এই পর্যন্ত নিয়ে যাব, ঠিক আছে, এই পর্যন্ত দেব। এই ক্ষেত্রে কি হবে, তাহলে এই পর্যন্ত দেওয়ার পরে লিখবা উপরের একটা পরন্ত বস্তু, হ্যাঁ এই টি ওয়ান টি টু টি থ্রি, এই সময়গুলিতে অতিক্রান্ত দূরত্ব এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি হলে এইটা ইকুয়াল এইটা ইকুয়াল এইটা কি লিখতে পারবো, ধ্রুবক। তাহলে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়াল এইচ টু বাই টি টু স্কোয়ার ইকুয়াল এইচ থ্রি বাই টি টু স্কোয়ার ইকুয়াল কি হবে, কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। এটা প্রত্যেকটা মানে ধ্রুবক হবে, এই আর কি। এরপরে এখান থেকে স্যার কি ধরনের এমসিকিউ আসতে পারে, দেখো যদি এই ধরনের কোনো প্রশ্ন করে যে একটা বস্তু, পরন্ত বস্তু যদি 7 সেকেন্ডে 11 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 11 সেকেন্ডের বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত। খুব সহজ, আমি এই পার্টটা দিয়েই করতে পারবো। কিভাবে করতে পারবো দেখো, এই সময়টাকে যদি আমরা কি ধরি, টি ওয়ান ধরি, এই সময়ের অতিক্রান্ত দূরত্বকে এইচ ওয়ান, এই সময়টাকে যদি টি টু ধরি, এই সময়ের অতিক্রান্ত দূরত্বটা কি, এইচ টু। এইটার মান চাইছে, রাইট, এইটার মান। তাহলে আমি এই পার্টটা দিয়েই কিন্তু করতে পারবো, শুধু এই অংশটা দিয়েই করতে পারবো, যে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার
h2 বাই t2 স্কয়ার, রাইট? এই পার্টটা দিয়েই কিন্তু এই অঙ্কটা আমাকে এখানে h2 বের করতে হবে, এমসিকিউ করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে পরন্ত বস্তু তিনটা, গ্যালিলিওর যে তিনটা সূত্রের ব্যাখ্যা। তাহলে সূত্রগুলি অবশ্যই মনে রাখবে এবং সাথে যে ব্যাখ্যাগুলি আছে এগুলি তোমাদের জানতে হবে। ভালো ফিজিক্স পারতে গেলে বেসিকটা আসলে দৌড়ে দৌড়েই পড়তে হবে। যদি এমন হয় যে শুধু তুমি কতগুলি সূত্র মুখস্থ করলা আর হ্যাঁ কিছু সিকিউ প্র্যাকটিস করলা বা এমসিকিউ প্র্যাকটিস করলা, এতে তোমার আসলে পর্যাপ্ত পরিমাণ এটা হবে না, আসলে বেসিকটা হবে না। এইভাবে পড়াশোনা করে হয়তো তুমি ভালো কোনো জায়গায় যেতে পারবে না, ঠিক আছে? দেখো এরপরে আমরা যেটা করব, কিছু এমসিকিউ দেখবো। কি বলার চেষ্টা করছে দেখো, একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু কয় সেকেন্ডে, 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রথম যে সময়টা 5 সেকেন্ড, এই সময়টাকে যদি t1 ধরো আর এই অতিক্রান্ত দূরত্বকে কি ধরবা, s1, 5 সেকেন্ডে 25 মিটার, এবং যদি অতিক্রম করে পরে কয় সেকেন্ডের জন্য, 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, রাইট? এইটা দেখো মাইমন কুমিল্লা বোর্ডে আসছে 11তে। তাহলে 8 সেকেন্ড যে সময়, এই সময়টাকে যদি আমি t2 ধরি, এই সময়ের যে অতিক্রান্ত দূরত্ব h2, বুঝতে পারছো? h2 এর মান বের করতে হবে। তাহলে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে যদি 25 মিটার অতিক্রম করে, তাহলে এই সময়টাকে t1 ধরলে এই সময়ের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h1। এটা হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র, এই যে এই সূত্রটা, এইটা এইটা হ্যাঁ, দেখো তাহলে 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব, t1 এর জন্য অতিক্রান্ত দূরত্ব h1। এখন বলছে যে 8 সেকেন্ডে কত দূরত্ব, তাহলে এই সময়টাকে t2 ধরলে অতিক্রান্ত দূরত্ব কি ধরবা, h2। এটা আমাদের বের করার জন্য আমরা যে সূত্র শিখছি, এই এমসিকিউটাকে যদি আমরা সলিউশন করি, আমাদের হাতে যে সূত্রটা আছে সেটা কি দেখো, h1 বাই t1 স্কয়ার ইকুয়াল h2 বাই t2 স্কয়ার। এইটা হচ্ছে সূত্র। এইখান থেকে আমাদের কার মানটা বের করতে হবে একটু বলুন। এইখান থেকে আমাদের বের করা লাগবে h2। তাহলে h2 কার সাথে গুণ হবে, যদি h2 বের করতে হয় তাহলে h2 কার সাথে গুণ, t1 স্কয়ার। তাহলে h2 গুণ হবে t1 স্কয়ার, এইটুকু কোথায় চলে যাবে, নিচে। আর এদিকে কোনটার সাথে কোনটা গুণ হবে, h1 গুণ হবে t2 স্কয়ারের সাথে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, h2 মান লাগবে, h2। তাহলে h2 কার সাথে গুণ হবে, t1 স্কয়ার। তাহলে h2 এর সাথে কি থাকবে, t1 স্কয়ার। তাহলে h2 রাখলে t1 স্কয়ার গুণ তো সাথেরটা কোথায় চলে যাবে, নিচে। আর উপরে কি হবে, h1 t2 স্কয়ার। এখন জাস্ট মানগুলি একটু বসাও। যদি আমি জাস্ট একটু মানগুলি বসায় দিই, এই ক্ষেত্রে দেখো h1 এর মান কত আছে, 25, সাথে কি t2, হ্যাঁ t2 কত, 8 এর উপরে স্কয়ার, t1 কত আছে, 5 এর উপরে কি দিবা, স্কয়ার। দেখো কি অ্যান্সারটা আসে। যদি আমি করি এটা, তাহলে উপরে হচ্ছে কত, 25 গুণ 8 স্কয়ার মানে 64, ভাগ কত, 5 স্কয়ার মানে 25। এটার অ্যান্সার আসবে 64। কত মিটার, 64 মিটার। অর্থাৎ 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মিটার, 64 মিটার। এইটা হবে অ্যান্সার। কি পারা যাবে না? খুবই সহজ একটি এমসিকিউ। পরন্ত বস্তুর তৃতীয় সূত্র দিয়ে আমি এমসিকিউটা করতে পারছি, ঠিক আছে? এরপরে দেখো এমসিকিউ 2 কি বলছে, 10 সেকেন্ডে একটা মুক্তভাবে পরন্ত বস্তু 10 সেকেন্ডে কত বেগ, 10 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হলো। তার মানে এই সময়কে যদি t1 ধরো, এই সময়ের যে বেগ সেটা b1। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। t1 সময় বেগ হচ্ছে b1, কি চাইছে, 7 সেকেন্ডে কত বেগ প্রাপ্ত হবে। তাহলে পরের যে সময়টা, এই সময়টাকে আমরা যদি t2 ধরি, এই সময়ের বেগটা হবে b2 ইকুয়াল হচ্ছে হোয়াট, ঠিক আছে? তাহলে প্রথম যে সময়, এটা t1 এর জন্য বেগ b1, t2 এর জন্য বেগ b2। এটা হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। এই অংশটাকে এমসিকিউটাকে সলিউশন করলে দেখো আমাদের পরন্ত বস্তুর দ্বিতীয় যে সূত্র ছিল, কি ছিল, আমরা পড়ছিলাম b1 বাই t1 ইকুয়াল b2 বাই কি বলো, t2। এখন একটু বোঝার চেষ্টা করো, এইখানে আমার কার মান দরকার, b2। তাহলে b2 কার সাথে গুণ হবে, t1। তাহলে এখানে t1 এর সাথে কি গুণ হবে, b2। আর b1 কার সাথে গুণ হবে, t2, ঠিক আছে? জাস্ট আর গুণ, b2 কার সাথে গুণ হয়েছে, t1, b1 t2 এর সাথে। জাস্ট কি রাখবা একটু এদিকে দেখো,
বি2 রেখে দাও, তাহলে উপরে কি থাকবে b1 ইন্টু t2। b2 রাখলে t1 কোথায় যাবে নিচে, অবশ্যই t1 নিচে যাবে, কারণ গুণ থাকলে কি হবে ভাগ। এখন তুমি মান বসায় দাও, b1 এর মান কত আছে 10, t2 এর মান কত আছে 7, t1 এর মান কত আছে 3। একটু দেখো এইখানে কি আসে, যদি এ করো 7 10 কত 70 না, 70 ভাগ 3, এটা আসছে 23.33 এত এমএস ইনভার্সন। এইটা 23.33 না, এটা হ্যাঁ 23.33 লাস্টেরটা হবে। দেখছো কত ইজি। এরপরে দেখো সবার শেষে যে এমসিকিউটা আছে, এটা আসছে নাজিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। কি বলছে দেখো, মুক্তভাবে পড়ন্ত বস্তু 1 সেকেন্ড 2 সেকেন্ড ও 3 সেকেন্ডে, হ্যাঁ এখানে টাইম দেওয়া আছে, টাইমগুলিকে একটাকে ধরবা t1, এটাকে ধরবা t2, এটাকে ধরবা t3। এই সময়ের অতিক্রান্ত দূরত্বের অনুপাত, এই সময়গুলিতে যে অতিক্রান্ত যে দূরত্ব, হ্যাঁ দূরত্ব, তাহলে t1 সময়ের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি h1, t2 এর জন্য h2, আর t3 এর জন্য h3। এইটার দূরত্বের কি অনুপাতের মান বের করতে বলছে, বুঝো। ঠিক আছে, এটাও তোমার পরন্ত বস্তুর যে তৃতীয় সূত্র, মানে এই 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড t1 t2 এবং t3 এই সময়গুলিতে যে দূরত্ব অতিক্রম করছে h1 h2 h3, দূরত্বের অতিক্রান্ত দূরত্বের কি অনুপাত কত। তাহলে এই যে পরন্ত বস্তুর যে সূত্রটা আমরা শিখছিলাম, h1 বাই t1 স্কয়ার, h2 বাই t2 স্কয়ার, h3 বাই t3 স্কয়ার। ঠিক আছে, এটা এই যে আমরা এইখানে পড়ছিলাম, রাইট। এই যে পরন্ত বস্তুর যে সূত্রটা, তৃতীয় সূত্র। আরো লেখা যাবে h4 বাই t4 স্কয়ার লেখা যাবে। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের কি প্রয়োজন একটু বুঝো। এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে h1 h2 h3। তাহলে h1 অনুপাত h2 অনুপাত h3, h1 h2 h3 এই তিনটা যদি অনুপাত হয়, নিচের গুলো তো অনুপাত হবে t1 স্কয়ার অনুপাত t2 স্কয়ার অনুপাত t3 স্কয়ার। ঠিক আছে, এখানে একটু বুঝো, h1 h2 h3 উপরের গুলি যদি অনুপাত হয়, নিচের গুলি অনুপাত হবে t1 স্কয়ার t2 স্কয়ার t3 স্কয়ার, এগুলি অনুপাত হবে। এখন এইটার মান চাইছে, দেখো t1 এর মান কি আছে 1 সেকেন্ড, হ্যাঁ t1 এর মান হচ্ছে 1, উপরে স্কয়ার। t2 এর মান কত 2, উপরে কি হবে স্কয়ার। t3 এর মান কত 3, উপরে কি হবে স্কয়ার, রাইট। এখন 1 স্কয়ার তো 1, 2 এর উপর স্কয়ার 4, আর 3 এর উপর স্কয়ার মানে কি 9। দেখো এই h1 h2 h3 এদের যে অনুপাত হবে 1:4:9, তাহলে হবে 1:4:9। কি কি ইজি না, কঠিন কিছু না, হ্যাঁ জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। সো যারা এই পর্যন্ত ক্লাসটা তোমরা করছো, আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর আমি তো রেগুলার ভিডিও দিতেছি, হ্যাঁ। আর তোমাদের এটা হচ্ছে গতি অধ্যায়ের প্রায় এর আগেও 2টা ক্লাস হয়েছে, এইটা সম্ভবত তৃতীয় ক্লাস। দেখা যাচ্ছে এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের আমরা ক্লাসগুলি নিয়ে আসবো, হ্যাঁ। এইখানে তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে শুধু এই পর্যন্তই আমরা রাখবো না, আগে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার করবো। বেসিক ক্লিয়ার করার পরে আমরা প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল এবং এমসিকিউর উপরে ক্লাস নিয়ে আসবো, হ্যাঁ। এমন যাতে হয় যে একটা স্টুডেন্ট যাতে করতে পারে যে না, এখানে ক্লাস দেখার পরে আর বাইরে প্রাইভেট পড়তে হইতেছে না, হ্যাঁ। কারণ বেসিক ক্লিয়ার করার পরে যদি আমি সৃজনশীল তোমাদের প্র্যাকটিস, দেখা গেছে একটা অধ্যায় থেকে যদি গুরুত্বপূর্ণ, হ্যাঁ প্রত্যেকটা টাইপের একটা একটা সৃজনশীল যদি আমি নেই, প্রত্যেকটা বিভিন্ন ধরনের, যে একটা অধ্যায় থেকে তো আর একটা সূত্রের উপর অঙ্ক আসে না, বিভিন্ন সূত্রের উপরে অঙ্ক আসে, হ্যাঁ। তো বিভিন্ন টাইপের অঙ্ক আসে, প্রত্যেকটা টাইপ থেকে যদি একটা অঙ্ক করে নেই, যদি আমি অনেকগুলি সৃজনশীল তোমাদের প্র্যাকটিস করাইতে পারি, তাহলে হয়তোবা তোমাদের আর সমস্যা হবে না, হ্যাঁ। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলিতে যখন আমরা সৃজনশীলের পর্বগুলি নিয়ে আসবো অনেকটা গুছিয়ে, হ্যাঁ, যাতে তোমাদের পর্যাপ্ত প্র্যাকটিসটা হয়। ঠিক আছে, এটা আমি চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবা, এবং আমাদের টিমে যারা আছে, হ্যাঁ, যারা তোমাদের জন্য কাজ করতেছে, শুধু আমি না,
যে যেখান থেকেই তোমাদের জন্য এই কাজটা, হ্যাঁ দেখা গেছে যারা দেখা গেছে অনেকের হয়তো বা এইভাবে দেখা গেছে টাকা দিয়ে হ্যাঁ প্রাইভেট পড়া সম্ভব হচ্ছে না। তো অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু এখন তোমরা ঘরে বসে ক্লাস দেখতে পারতেছো, যে যেখান থেকেই এই নিরবিচ্ছিন্নভাবে এই পরিশ্রমটা করে দিতেছে, হ্যাঁ তোমাদের প্রত্যেকের জন্যই দোয়া চাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।